নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প। আজ আমি পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের রচিত অ্যাজমা ছোট গল্পটি। তো চলো শুরু করা যাক আজকের গল্প পাঠ। পণ্ডিতিয়া প্লেসে সত্যেন রায়ের বাসায় সেদিনকার সান্ধ্য মজলিসে আমাদের অচ্যুত গোসাই একেবারে ঝোড়ো কাকের চেহারা নিয়ে এসে হাজির হলো। বললুম, ব্যাপার কি? তোমার আশা তো আমরা আজ প্রায় ছেড়েই দিয়েছিলাম। অচ্যুত তক্তপোষের একটা কোণ ঘেঁষে বসতে বসতে বলল, আমি নিজেও আর বড় একটা আশা রাখতে পারছি নে। সত্যেন বলল, কেন? হয়েছে কি বলো তো? রোহিণী আচার্য ইজি চেয়ারে ঠেস দিয়ে আয়েশ করে সিগারেট টানছিল। অচ্যুতের দিকে তাকিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, হবে আবার কি? বউ বোধ হয় আটকে রেখেছিল, আসতে দিচ্ছিল না। অচ্যুতের যত বয়স বাড়ছে তত ও চরিত্রচ্যুত হচ্ছে। ওর মতো স্ত্রৈণ আমাদের মধ্যে কেউ নেই। আমি অচ্যুতের পক্ষ নিয়ে বললুম, তোমার আর সত্যেনের স্ত্রৈণ হওয়ার সুযোগ নেই বলেই স্ত্রীওয়ালা বন্ধুদের ওপর তোমাদের এত রাগ। অচ্যুত, তোমার শরীর ফের খারাপ হয়েছে নাকি? অচ্যুত হতাশার ভঙ্গি করল। আর বলো না, অ্যাজমাটা ফের বড় কষ্ট দিচ্ছে। অরুণ মুখুজ্জে বলল, অচ্যুতের চেহারা দেখে অবশ্য তাই মনে হয়। স্ত্রীর চেয়েও অ্যাজমা ওর বেশি অনুরাগিনী। কিন্তু তুমি এমন হাত পা ছেড়ে বসে আছো কেন বলো তো? ভালো করে চিকিৎসা করাও। আচ্ছা, কোনো ইঞ্জেকশন বেরোয়নি এর? রোগীর চিকিৎসায় মনোযোগী না হওয়ার জন্য আমরা সবাই অচ্যুতকে অনুযোগ দেওয়া শুরু করলাম। অচ্যুত বলল, সাধ্যমতো চিকিৎসা সে সব রকমই করে দেখেছে, কিন্তু বহুদিনের পুরনো রোগ, যাই করেও যাচ্ছে না। অ্যাস্ট্রেটা সামনে থাকতেও রোহিণী সিগারেটের টুকরোটা আমাদের সবাইয়ের মাথার ওপর দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। বলল, ভেবো না অচ্যুত, ওসব রোগ না যাওয়াই ভালো। জন্তু জানোয়ারের মতো মারাত্মক রোগও একসময় না একসময় পোষ মানে, আর তাতে সব পুষিয়ে যায়। পোষা রোগ অনেক সময় অনেক কাজে আসে, ওকে তাড়াতে নেই। সত্যেন বলল, রোহিণী, তোমার ব্যাংক যাওয়ার পর এখন তো প্রায় আধা বেকার হয়ে আছো। এবার ডাক্তারি শুরু করে দাও, বেশ পসার হবে। বললাম, তা ঠিক, বেশিরভাগ ডাক্তারই ওষুধ দিয়ে রোগ পোষে। যে ডাক্তার বিনা ওষুধে রোগ পুষবার পরামর্শ দেয়, ওষুধের দামটা সে ভিজিটের টাকার মধ্যেই নিয়ে নিতে পারে। রোহিণী বিরক্তির ভঙ্গি করে বলল, কেন মিছিমিছি বকবক করছো? আমি যা বলি তা নিজের অভিজ্ঞতা থেকেই বলি। পৃথিবীতে পরের স্ত্রী আর নিজের অভিজ্ঞতার মতো দামি জিনিস আর নেই। পোষা রোগ যে কত কাজে লাগে তা আমি নিজেই প্রত্যক্ষ করেছি। এবার আমরা সবাই উৎসাহিত হয়ে উঠলাম। রোহিণীর চাক্ষুষ অভিজ্ঞতার গল্প আমরা কেউ বিশ্বাস করি নে, কিন্তু উপভোগ করি। বললুম, ও, তুমি গল্প বলবে? তাই এত ভূমিকা করছিলে কেন? চটপট শুরু করে দাও। রোহিণী বলল, আমি কি তোমার মতো গল্প চট করে শুরু করে পট করে শেষ করে দিলাম? ধীরে সুস্থে রয়ে শোয়ে যদি না বলতে পারলাম, বললাম আর কি। ঘোড়ায় চড়ে গুলি ছোড়া যায়, গল্প ছোড়া যায় না। রোহিণী অরুণের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে নিয়ে শুরু করলো।
সে অনেক কাল আগের কথা, 11-12 বছর হয়ে গেল। আমি তখন এমএ পড়ি, আর একটি মেয়েকে মাঝে মাঝে পড়াই। সত্যেন বাধা দিয়ে বলল, রোহিণী, শেষ পর্যন্ত তুমি কি পুরনো ধাঁচের একটা প্রেমের গল্পই শুরু করলে? সেই ছাত্রী আর টিউটরের চিরন্তন প্রেম? অধীর হয়ে রোহিণী চেয়ারের হাতলে একটা চাপড় মেরে বলল, আলবাত প্রেম, আলবাত প্রেমের গল্প। দেখো, পৃথিবীতে শুধু দুই জাতের খাঁটি গল্প আছে, এক ভূতের আর প্রেমের। বলতে পারো ভূতের আর অদ্ভুতের। 1 নম্বরেরটা কম বয়সী আর 2 নম্বরেরটা বেশি বয়সীদের জন্য। যদি প্রেম না চাও বলো, তবে ভূতই নামাই। আমরা তাড়াতাড়ি রোহিণীকে শান্ত করে বললাম, আমাদের ভূত দরকার নেই। রোহিণী বলতে লাগলো, পড়াতাম, ঠিক পেশাদারি পড়ানো নয়। যেদিন খুশি যেতাম, যেদিন খুশি যেতাম না। যেদিন খুশি পড়াতাম, যেদিন খুশি বসে গল্পই করতাম। প্রেমের গল্প না, ভূতের গল্প। ফার্স্ট ইয়ারের ছাত্রীর কাছে আর কোনো গল্প করা যায় না, সে জ্ঞান আমার ছিল। ছাত্রীর বাবা অবনীবাবু এতে খুব অখুশি হতেন না, কারণ তাকে মাইনে দিতে হতো না। তার স্ত্রী আর কন্যা শুধু বার দুই করে চা জোগাতেন। তখনকার দিনে আমার তাতেই চলত। অবনী দাসের বাড়ি আমাদের বহরমপুর শহরেই। বাবার বন্ধু বলে ছেলেবেলা থেকে ওদের সঙ্গে জানাশোনা। সেই সুবাদে অবনী কাকা আমাকে খুবই ভালোবাসতেন। তার এই ভালোবাসার আরও কারণ ছিল। কাস্টমস থেকে তার চাকরি যাওয়ার পর ইউনিভার্সিটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজটি চেষ্টা চরিত্র করে আমি তাকে জুটিয়ে দিয়েছিলাম। দৃশ্য অদৃশ্য এইসব নানা কারণে রেনুকে, মানে তার শিক্ষা দীক্ষার দায়িত্বকে, তিনি নিশ্চিন্তেই আমার উপরই ছেড়ে দিয়েছিলেন। ঠিক যে নিশ্চিন্ত ছিলেন তা না, কারণ মাঝে মাঝে তিনি অতর্কিতেই পড়াবার সময় এসে হানা দিতেন, কিন্তু আপত্তিকর কিছুই পুলিশের হস্তগত হতো না। রেনুর বয়স তখন 17-18। মুখচোরা শান্ত স্বভাবের মেয়ে। আমাকে খুব ভয় ভক্তি করত। চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, পাছে আমি চোখ রাঙাই। ম্যাট্রিক পাশ করবার পর থেকেই অবনীবাবু ওর সম্বন্ধ খুঁজতে শুরু করেছিলেন, কিন্তু পছন্দ মতো ঘর, বর কোনোটাই মিলছিল না। তাছাড়া যে ছেলের চেহারা আর চাকরি মোটামুটি চলনসই, তার হাঁকডাক মোটা। অত টাকা অবনীবাবুর ছিল না। রেনুর পরেও কাচ্চা বাচ্চা অনেকগুলিই ছিল। বিয়ে দিতে দেরি হওয়ায় আমার পরামর্শে অবনীবাবু রেনুকে কলেজে পড়তে দিয়েছিলেন। ভালো একটা সম্বন্ধ হব হব করে শেষ পর্যন্ত ভেঙে গেল। আমি বললুম, তুমি বড় অপয়া, নইলে এমন সম্বন্ধ কারো ভাঙে? রেনু মুখ নিচু করে বলল, এমন করে সব সম্বন্ধই ভেঙে যাক, আমি তাই চাই। কেন? রেনু একটু চুপ করে থেকে বলল, তাহলে পড়াটা বন্ধ হয় না। আর একদিন কথায় কথায় কাকিমা বললেন, রেনু রোহিণীকে যত ভক্তি শ্রদ্ধা করে তেমন আর কাউকে করে না। রোহিণী যদি কায়েতের ছেলে হতো। রেনু সেই ঘরেই ছিল। কাকিমার কথা শেষ না হতেই উঠে চলে গেল। অবনীবাবু স্ত্রীকে ধমক দিলেন, তোমার কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে, রোহিণী আমার ঘরের ছেলের মতো, যত সব বাজে কথা বলে। কাকিমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, বললুম বলে নাকি, তুমিও যেমন। আমি এমএ পাশ করে বেরুলুম। রেনুরও বিয়ে হয়ে গেল। ছেলে মোটামুটি ভালোই, বিএ পাশ, কৃষ্ণনগরে একটা স্কুলে কাজ করে। শহরে নিজেদের বাড়ি আছে।
জমি জমাও আছে কিছু। এত ভালো ছেলে পাওয়া সত্ত্বেও পণ যৌতুক অবনী কাকার অনেক কম লাগলো। শীতাংশু বোস নিজে পছন্দ করে জানিয়ে গেছে তার কোনো দাবি দাওয়া নেই। অবনী কাকার আত্মীয় স্বজনেরা সবাই সায় দিয়ে বললেন, এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতেই পারে না। কিন্তু রেনুর মুখ ভার হয়েই রইল। আমি বললুম, ব্যাপার কি, মুখটা অমন হাঁড়ি করে রয়েছ যে? লোককে দেখাবার জন্যে বুঝি? রেনু বলল, হুম, দেখাবার জন্যেই তো। বিয়ের রাত্রে রেনু আরও এক কাণ্ড দেখালো। বরযাত্রীরা এসে পড়েছেন। অবনী কাকার আত্মীয় কুটুম্বের সঙ্গে আমিও তাদের অভ্যর্থনায় ব্যস্ত। রেনুর ছোট ভাই নানু এসে আমাকে খবর দিল, মা ডাকছে আপনাকে। ভিতরে গিয়ে বললুম, ব্যাপার কি কাকিমা, ডেকেছেন যে? কাকিমা আমাকে আরো আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আমার কিছু ভালো লাগে না বাপু, ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে দিয়ে এ বাড়ি থেকে চলে যাই। বললুম, কেন, হয়েছে কি? কাকিমা বললেন, কি জানি কি হয়েছে, তোমরাই জানো। মেয়ে সেই সকাল থেকে কাঁদছে তো কেবল কাঁদছেই। বাড়ি ভরা লোকজন, সবাই কি ভাববে বলো তো? সকলের মন তো সমান নয়। বললুম, তা তো নয়ই, কিন্তু কাঁদছে কেন? কাকিমা বললেন, কেন তা মন খুলে বললে তো হতোই, কিন্তু এমন একগুঁয়ে মেয়ে, ওর মুখ থেকে কথা বের করে এমন আমার বাপেরও সাধ্য নেই। ভরসা করে ওর বাপকেও খবর দিতে পারছি না। তিনি শুনলে চেঁচিয়ে মেচিয়ে সমস্ত বাড়ি মাথায় করে তুলবেন। কারো কাছে মুখ দেখাবার জো থাকবে না। অথচ মেয়ে সেই জেদ করে বসে আছে তো আছেই, না পড়ছে শাড়ি গয়না, না শুনছে কারো কোনো কথা। এদিকে বিয়ের লগ্ন এলো বলে আর কোনো উপায় না দেখে তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি ওকে একটু ধমকে টমকে দিয়ে এসো। তোমাকে যেমন ও ভয় করে আর কাউকে তেমন করে না। অস্বীকার করব না, এ কথা শুনে আমারও একটু একটু ভয় করতে লাগলো। তবু ধমক দেওয়ার জন্যে মনে মনে গলাটা সানিয়ে নিয়ে এগিয়ে গেলাম। কাকিমার কথায় ওদের আত্মীয় কুটুম্বের মেয়েরা রেনুর কাছ থেকে সরে গেলেন। ওকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রেনু? আমার মুখের দিকে তাকিয়ে রেনু ফের চোখ নামিয়ে শান্তভাবে বলল, কিছু হয়নি। বললাম, তুমি নাকি কথা শুনছো না? রেনু বলল, ও, সেই জন্যেই তুমি বুঝি কথা শোনাতে এসেছো? বলো, কি শুনতে হবে? একটু চুপ করে থেকে বললাম, আমার কোনো কথা শুনতে হবে না, ওরা যা বলছেন তাই শুনলেই হবে। রেনু বলল, ওদের কথা শুনতে হবে কিনা না হবে তা আমি জানি, তোমার যদি কিছু বলবার থাকে তো বলো। এমন নির্ভয়ে স্পষ্ট ভাষায় রেনু কোনো দিন আমার সঙ্গে কথা বলেনি। ওর এই দৃঢ়তার বিস্মিত হলাম আমি, কিন্তু যতখানি বিরক্ত হব ভেবেছিলাম তা যেন হতে পারলাম না। বললাম, না, আমার আর কিছুই বলবার নেই। পাগলামি না করে ওরা যা বলছেন তাই করো, শাড়ি টাড়ি পরে তৈরি হও। যদি তৈরি না হই, ধরো যদি পাগলামিই করি, তুমি ঠেকাতে পারো? তুমি কি করতে পারো শুনি? অবুঝ ছোট মেয়েকে শান্ত করবার ভঙ্গিতেই বললাম, ছি, অমন করে নাকি? বলি আলগোছে আমি ওর পিঠে হাত রাখতে গেলাম। সঙ্গে সঙ্গে রেনু সরে দাঁড়ালো। ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, যাও, চলে যাও এখান থেকে।
দোরের বাইরে থেকে কাকিমা বললেন, রোহিণী, তুমি চলে এসো। আমি ভেজানো দোরের এক পাট খুলে বেরিয়ে এলাম। কাকিমা মৃদু স্বরে বললেন, ছি, তোমার কাছ থেকে এসব আশা করিনি রোহিণী। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। বললাম, কি আশা করেননি? কাকিমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, কিছু না, তুমি ওদিককার কাজকর্ম দেখো গিয়ে। কাজকর্ম দেখবার মতো মনের অবস্থা সেদিন আর আমার ছিল না, কিন্তু পাছে আর কেউ কিছু মনে করে সেই জন্যে শেষ পর্যন্ত রয়ে গেলাম। বরের সঙ্গে আলাপ করলাম, বরযাত্রীদের আপ্যায়ন করলাম। রেনুর এক মাসতুতো ভাইয়ের সঙ্গে আমি ওর বিয়ের পিঁড়ি পর্যন্তও ধরলাম। পরদিন রেনু স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে গেল। মনে মনে ভাবলাম, আপদ গেল। কিন্তু সপ্তাহ খানেক যেতে না যেতেই দেখি আমার মেসের ঠিকানায় নীল রঙা এক এনভেলপ এসে হাজির। সে চিঠি যে রেনুর লেখা তা আমার বুঝতে বাকি রইল না। আমি ভারী বিব্রত বোধ করলাম। অবশ্য আর কিছুই যে বোধ করলাম না তা বললে তোমরাও বিশ্বাস করবে না, আমারও মিথ্যা কথা বলা হবে। চিঠিতে রেনু লিখেছে, তার সেদিনকার ব্যবহারে আমি কি রাগ করেছি? রাগ যদি না করে থাকবো, কেন যাওয়ার সময় তার সঙ্গে দেখা করলাম না? একটা কথা পর্যন্তও বললাম না। যদি রাগ করে থাকি, সে রাগ যেন ভুলে যাই। যদি দুঃখ পেয়ে থাকি, সে দুঃখ যেন মোটেই মনে না রাখি। মন থেকে সব যেন ধুয়ে মুছে ফেলে দিই, সব। তারপর রেনু লিখেছে, কৃষ্ণনগর জায়গাটা তার মোটেই ভালো লাগছে না। এক এক সময় মনে হচ্ছে সে যেন দম বন্ধ হয়ে মরেই যাবে। মরে যাওয়াই তার উচিত। না জেনে না শুনে, ভালো করে খোঁজ খবর না নিয়ে সবাই মিলে যখন তাকে এক ব্যাধিগ্রস্ত লোকের হাতে তুলে দিয়েছেন, তখন আর তার বেঁচে লাভ কি? ব্যাধি? আমি চমকে উঠলাম। কি এমন ব্যাধি হতে পারে শীতাংশুর? কালো, বেঁটে, একটু রোগা রোগা চেহারা অবশ্য লোকটির, কিন্তু রুগ্ন বলে তো মনে হলো না। অবশ্য এমন অনেক রোগ আছে যা বাইরে থেকে ধরা যায় না, ভিতর থেকে বোঝা যায়। শীতাংশুর রোগ সম্বন্ধে আমি কৌতূহলী না হয়ে পারলাম না, কিন্তু রেনুকে চিঠি লিখে সে কৌতূহল মেটানো সঙ্গত মনে হলো না আমার। আর জটিলতা বাড়িয়ে কাজ নেই। কিন্তু মন তো কেবল সবসময় লাভই চায় না, লোকসানের দিকেও তার লোভ থাকে, কিংবা লোকসানের মধ্যেও সে এক ধরনের লাভের স্বাদ পায়। আমারও নানান রকম লোকসান হতে লাগলো। লিখব না করেও রেনুকে চিঠি লিখলাম। পয়সা খরচ করে স্ট্যাম্প কিনে খামের মুখ বন্ধ করলাম। তারপর ডাকে দিতে গিয়ে মনে হলো এ চিঠি ডাকে দেওয়া যায় না। স্ট্যাম্প শুদ্ধ চিঠিটা ছিঁড়ে ফেললাম। তারপর ডাকে দেওয়ার যোগ্য চিঠির মুসাবিদা মনের মধ্যে দিন কয়েক ধরে চলতে লাগলো। কিন্তু ঘুরে ফিরে যে কথাগুলো মনে এলো তার সবই সেই ছেঁড়া চিঠির মধ্যে আছে। নিজের মনকে আচ্ছা করে ধমক দিলাম। নিতান্তই একটি সাধারণ মেয়ে, লজিক যার মাথায় মোটেই ঢোকে না, শুদ্ধ করে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে যার আধ ঘন্টা লাগে, বাংলা লিখতে যার অগুন্তি বানান ভুল, তাকে নিয়ে কেন এ কাঙালপনা? কি আছে ওর? কি এমন দেখেছি ওর মধ্যে? কিন্তু এ ধমক যেন লোক দেখানো ধমক। তা কোনো কাজে লাগলো না। বারবার মনে পড়তে লাগলো রেনুর এক রাত্রির ব্যবহার তার সমস্ত ছাত্রিত্বকে ছাড়িয়ে গেছে। ওর সেই ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে যেন চিরদিনের জন্য স্পর্শ লোভাতুর করে রেখে গেছে। বাপের বাড়ি এসে রেনু আর একটা চিঠি লিখল। সে চিঠি সংক্ষিপ্ত। আমার সঙ্গে তার কথা আছে, অবশ্যই যেন দেখা করি।
যাব না করেও শেষ পর্যন্ত একদিন সন্ধ্যার দিকে গিয়ে হাজির হলাম। অবনী কাকা বাড়ি ছিলেন না। কাকিমা আমাকে দেখে খুব গম্ভীর করলেন, বললেন, এসো। তার শুকনো মুখ আর শুকনো গলা আমি লক্ষ্য না করেই পারলাম না। মনে মনে ভারী ক্ষুণ্ণ হলাম, রাগও হলো। কি এমন অপরাধ করেছি যে কাকিমা আমার সঙ্গে সাধারণ ভদ্র ব্যবহারটুকু পর্যন্ত করলেন না? এতদিনের এত হৃদ্যতা, অন্তরঙ্গতা সবই কি সেই সঙ্গে শেষ হয়ে গেল? যতটুকুই হোক, সময়ে অসময়ে কিছু উপকার তো ওরা পেয়েছেন। এমন অকৃতজ্ঞ ওরা যে, সে কথা একেবারেই ভুলে গেলেন। আমার এখানে না আসাই উচিত ছিল। কিন্তু একটু বাদেই গা ধুয়ে চুল বেঁধে ঘি রঙের শাড়ি পরে রেনু যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন আর কোনো আফসোসই রইল না। মনে হলো এই কয়েকদিনের মধ্যে ওর যেন রূপান্তর ঘটে গেছে। হাতে গলায় সামান্য কয়েকখানা গয়নায় আর সিঁথির সিঁদুরে একটি মেয়ের চেহারা যে এমন বদলে যেতে পারে, তা যেন বিশ্বাস করা যায় না। রেনু আমার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, কেমন আছো? আমি এ প্রশ্নের জবাব না দিয়েই পড়লাম, তুমি কেমন আছো বলো। আমার মতো রেনুও জবাব দিল না। একটু বাদে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, শীতাংশুবাবু কেমন আছেন? অসুখের কথা লিখেছিলে, কি অসুখ তার? কাকিমা যেন চমকে উঠলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে চিঠি লিখেছিল নাকি ও? কি লিখেছিল? মেয়েকেও জিজ্ঞেস করলেন কাকিমা। কি লিখেছিলি? আমি একটু অপ্রতিভভাবে বললাম, শীতাংশুবাবুর অসুখের কথাই লিখেছিল। কাকিমা নীরস স্বরে বললেন, তা অসুখের কথা রোহিণীকে লিখে কি হবে? ও কি ডাক্তার? আর অ্যাজমার দোষ অনেকেরই থাকে, তা নিয়ে অমন লেখালেখির কি আছে? আমি যে কবজটা আনিয়েছি, শীতাংশুকে সেটা পড়তে দিস। যারাই পড়েছে একেবারে অব্যর্থ ফল পেয়েছে। আমি বললাম, শীতাংশুবাবু বুঝি অ্যাজমায় ভুগছেন? তা নিয়ে অত ভাববার কি আছে, আজকাল অনেক ভালো ভালো সব ওষুধ বেরিয়েছে। রেনু বলল, কোনো ওষুধেই কিছু হয়নি, হবেও না। অনেক দিনের পুরনো রোগ, বিয়ের সময় গোপন করে গিয়েছিল, কিন্তু রোগ কি আর কেউ চেপে রাখতে পারে? কাকিমা বললেন, তোর যত সব আদিক্ষেতা, এমন কি খারাপ রোগ যে লুকিয়ে রাখতে যাবে? রেনু বলল, খারাপ কি ভালো তুমি তার কি বুঝবে? তারপর আমার দিকে তাকিয়ে বলল, পাশে শুয়ে একজন লোক যখন নিঃশ্বাসের জন্যে অমন বিশ্রীভাবে হাঁপায়, তখন কি যে খারাপ লাগে তা তোমরা ভাবতেও পারো না। নিজেরই হাঁপ ধরে যায়, মনে হয় নিজেও দম বন্ধ হয়ে মরে যাব। এমন করে আমি আর পারবো না, কিছুতেই পারবো না, তা বলে রাখলুম। বলতে বলতে রেনু ঘর থেকে বেরিয়ে গেল। কাকিমা আমার দিকে একটু কাল স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাবা রোহিণী, তোমাকে একটি কথা বলি। বলুন। তুমি ছেলেবেলা থেকে রেনুকে দেখে আসছো, ওকে লেখাপড়া শিখিয়েছ, ওর যাতে ভালো হয় তাই করে এসেছ। আমি চুপ করে রইলাম। এসব যে কোন কথার ভূমিকা তা আমার বুঝতে বাকি রইল না। কাকিমা বললেন, এখনো যাতে ওর ভালো হয় তাই করো। হিন্দুর মেয়ে, বিয়ে হয়ে গেছে, আর তো কিছু করবার নেই। স্বামী যেমনই হোক, তাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই ওর ঘর সংসারও করতে হবে। মাঝখান থেকে মিছিমিছি কেন অশান্তি সৃষ্টি? মনে মনে বেশ একটু অপমানিত বোধ করলাম। বললাম, এসব কথা আমাকে কেন বলছেন?
আমি কি কোনো অশান্তি ঘটিয়েছি বলে আপনার ধারণা? কাকিমা একটু থমকে গেলেন। না, তা ঠিক নয়। তাই বলছিলাম, তুমি ঠিক তা করতে পারো না। তুমি তেমন ছেলে নও। তবু মায়ের মন, কত ভাবনা চিন্তাই তো আসে। সে তোমাদের বোঝবার কথা নয়। তুমি বুদ্ধিমান ছেলে, তোমাকে বেশি কিছু বলা দরকার করে না। আমি বলি কি, দিন কয়েক তুমি ওর সঙ্গে দেখা সাক্ষাৎ, চিঠিপত্র লেখালেখি একেবারে বন্ধ করে দাও। দেখবে 2 দিন বাদেই সব ঠিক হয়ে যাবে। আমার ভারী অসহ্য লাগছিল, আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। কাকিমা সদর দরজা পর্যন্ত পিছনে পিছনে এলেন। রাগ করলে না তো বাবা? আমি সকলের ভালোর জন্যই বলছি। বললাম, আমি তা জানি কাকিমা। কিন্তু কাকিমার গায়ে পড়া হিতোপদেশ আর শুভেচ্ছাটা আমার মোটে ভালো লাগলো না। মনের মধ্যে বরং কেমন এক ধরনের জ্বালাই করতে লাগলো। কেন চুপচাপ সব মেনে নিলাম? ওর মুখের ওপর কড়া কড়া কথা কেন শুনিয়ে দিয়ে এলাম না? নিজের বোকামির জন্যে নিজের ওপরই রাগ হতে লাগলো। একবার মনে হলো উল্টো দিক থেকে বরং এর শোধই নিই। রেনুর সঙ্গে খুব চিঠিপত্র লিখি, মেলামেশা করি। আমি ওর গভীর প্রেমে পড়ে গেছি এমন ভাব দেখাই। রেনুর জন্যে যে শান্তি কাকিমা চেয়েছিলেন তা নষ্ট করি। কাকিমাকেও স্থির থাকতে না দিই। ওর হিতোপদেশ দাম যে আমার কাছে কানাকড়িও নেই তা বুঝতে দিই ওকে। কিন্তু এসব করতে গিয়ে করতে পারলাম না। নিজের কাছ থেকেই কিসের একটা বাধা পেলাম। কোনো নৈতিক বাধা নয়। রেনুর প্রেমপত্রের জবাবে কিছুতেই আমি তাকে প্রণয়ের পাঠ লিখতে পারলাম না। যাই লিখি তাতে নিজের গালেই যেন চড় মারতে ইচ্ছা হয়। বড় ন্যাকামি ন্যাকামি মনে হয়। আমি চাই যে এমন কিছু লিখি যাতে আমার সম্বন্ধে ওর সেই পুরনো শ্রদ্ধা আর সমীহর ভাবটাও বজায় থাকে, আবার আমি যে ওকে ভালোবাসি সে কথাও জানানো যায়। কিন্তু কিছুতেই আমি তেমন চিঠি লিখতে পারলাম না। আর তা যত না পারলাম তত বেশি করে খারাপ লাগতে লাগলো। ভিতরে ভিতরে আমি তত ওর ওপর আকৃষ্ট হচ্ছি। একথাও বুঝতে বাকি রইল না আমার। অথচ তা স্বীকার করতেও যে লজ্জা না পেলাম তা নয়। শেষ পর্যন্ত ওকে জানালাম যে ওরও সব চিঠিপত্রের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সে চিঠিতে আমার দুর্বলতা ধরা পড়বার মতো বোধ হয় আরও কিছু ছিল। রেনু পাল্টা জবাবে লিখল, যাক, চিঠি আর তোমাকে লিখতে হবে না। তুমি একবার এখানে এসো, দেখে যাও কেমন আছি। কিন্তু যেতে লিখলেই কি আর যাওয়া যায়? নিজের মনের বাধা বিঘ্নের অন্ত নেই, শেষ নেই এগোনো পিছনোর। ওর চিঠি পেয়ে বরং এক ধরনের অনুতাপ হতে লাগলো। ওর কাছে এমন করে ধরা দিতে গেলাম কেন? কেন ওর সাহস বাড়িয়ে দিলাম? ফলে ওর সেই চিঠির আর জবাব দিলাম না। ঠিক এই সময়ে বেঙ্গল ব্যাংকের সেক্রেটারিগিরি জুটে গেল, আর কামিনী থেকে কাঞ্চন সংসর্গে এসে আমি বেঁচে গেলাম। আমি যে আসলে দুর্বল নই, আমি যে কাজের লোক নিজের আর অন্যের কাছে তার প্রমাণ দিতে পেরে আমি খুশি হয়ে উঠলাম। তারপর পুরো 2 বছর আমি কাজের মধ্যে একেবারে ডুবে রইলাম। এ কথা মনে করতে ভালো লাগলো যে রেনুকে আমার আর মনে নেই। আমাদের কৃষ্ণনগর ব্রাঞ্চের ম্যানেজার হিসাবপত্রে কিছু গোলমাল ঘটিয়ে বসেছেন। গোলমালের জন্য কতখানি বা তিনি দায়ী, কতখানি বা অ্যাকাউন্টেন্ট ব্যাপারটা গড়িয়েছেই বা কতখানি, তা তদন্তের ভার আমার ওপর পড়ল। 2 বছর আগে হলে আমি হয়তো কৃষ্ণনগর যেতে সাহস পেতাম না,
কিন্তু এখন আমার মনে কোনো ভয় নেই। আর ভয় যে নেই তার প্রমাণ দেওয়ার জন্যেই আমি রেনুর সঙ্গে দেখা করতে গেলাম। ঠিক ওকে দেখতে নয়, নিজেকে দেখাতে। আমি ওর সেই শ্রদ্ধা আর সমীহর পাত্রই আসলে রয়ে গেছি তার প্রমাণ দিতে। ব্যাংকের ব্যাপারটা ভালোই ভালোই মিটে গেছে। আমার মন খুব প্রসন্ন। যে ম্যানেজারকে আমি ইচ্ছা করলে জেলে দিতে পারতাম, বিনা স্বার্থে তার মান প্রাণ রক্ষা করেছি। তাকে সৎ হওয়ার আর একটা সুযোগ দিতে পেরেছি। একথা ভেবে আমি আত্মপ্রসাদ বোধ করলাম। কৃতজ্ঞতায় ম্যানেজারের বাপ মা স্ত্রী পুত্র প্রায় আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। তাদের সবাইকে আমি বাঁচিয়েছি, অথচ ব্যাংকের মর্যাদা নষ্ট করিনি। মাঘের শেষ, শীতটা যাই যাই করছে, অথচ একেবারে যায়নি। বছরের এই সময়টায় আমার শরীর সবচেয়ে ভালো থাকে, কাজকর্মেও খুব উৎসাহ পাই। শীতাংশু বোসকে আমাদের ম্যানেজার প্রথমে চিনতেই পারলেন না। তার পেশা আর চেহারার খানিকটা বর্ণনা দেওয়ায় তিনি বললেন, ও, আমাদের ফটিক মাস্টারের কথা বলছেন? আমার মতো প্রবল প্রতাপান্বিত পুরুষের ফটিক মাস্টারের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে তা ভেবে তিনি যেটুকু বিস্মিত হলেন তা গোপন করবার জন্যেই আমাকে সঙ্গে করে নিয়ে চললেন। শহরের দক্ষিণ প্রান্তে পাটকেল রঙের পুরনো একতলা ছোট বাড়ি। আশপাশটা বড় জংলা মনে হলো। গাছগাছালি যা আছে তার মধ্যে আগাছাই বেশি। শীতাংশুর নাম ধরে ডাকতে ভিতর থেকে একটি মেয়ে মুখ বার করল। তিনি তো নেই। মনে হলো অনেক দিন পরে এমন মিষ্টি গলা শুনলাম। অনেক কাল পরে ফের একখানা সুন্দর মুখ দেখলাম। আমার সমস্ত পৃথিবী অস্তিত্বে ভরে উঠল। তিনি তো তিনি। রেনু যদি বলতো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই নেই, তাতেও আমার কিছু এসে যেত না। কারণ ও যখন আছে তখন সব আছে। ম্যানেজার একটু পরেই বিদায় নিলেন। রেনু আমাকে ভিতরে নিয়ে গিয়ে বলল, অমন করে তাকিয়ে কি দেখছো? চিনতে পারছো না? এমন অন্তরঙ্গতা রেনুর সঙ্গে আমার ছিল না যে এভাবে সে কথা বলতে পারে। কিন্তু এ কথা তো আজ শুধু হঠাৎও বলেনি। 2 বছর ধরে এ কথার ও মহড়া দিয়ে এসেছে। কল্পনায় আমাকে সামনে দাঁড় করিয়ে এমন আরো অনেক কথা রেনু অনেকবার বলেছে। তাই আজ ওর মুখে কিছু বাধল না। আর ওর এই অসংকোচ বাকস্ফূর্তিতে আমিও খুশি হলাম। ও আর ছোট নেই, ও আমার সমান হয়ে উঠেছে। তা দেখে আমার ভালো লাগলো। রেনুর কথার জবাবে বললাম, চেনা তো একটু শক্তই। কেন? এতটা কি মোটা হয়েছি? ঠিক মোটা বলা চলে না, একটু পুষ্ট হয়েছে রেনু। লম্বায়ও যেন একটু বেড়েছে। এতদিনে কিছুতেই যেন ওর কৈশোর ঘুচল না। কিন্তু এবার ও পূর্ণতা পেয়েছে, পূর্ণ নারীত্ব। বললাম, তোমার স্বাস্থ্য ভালো হয়েছে। রেনু বলল, তা হবে। পুরুষের মতো আমাদের মনের ভাবনা চিন্তাটা দেহের ওপর দিয়ে দেখা যায় না। মনটা যতই শুকিয়ে যাক, শরীরটা ফুলতেই থাকে। বললাম, মনটাই বা শুকিয়ে যাবে কেন? রেনু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সব কেনর জবাব কি সবাইকে দেওয়া যায়? দিয়ে কি কোনো লাভ আছে? বলতে বলতে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। বাইরের দিকেরই একখানা ঘর, কিন্তু বেশ পরিচ্ছন্ন, পরিপাটি করে গুছানো। গৃহস্থালির ওপর বিন্দুমাত্র যে রেনুর অমনোযোগ আছে তা মনে হয় না। ওকে জিজ্ঞেস করলে হয়তো বলবে যে মেয়েরা পুরুষের মতো নয়।
যখন মন তাদের বেশি অগোছালো থাকে তখনই ঘর তারা বেশি করে গুছোয়। রেনু বলল, বসো, দাঁড়িয়েই থাকবে নাকি? বললাম, না, এবার দৌড়তে শুরু করব, আর ঘন্টাখানেক বাদে আমার ট্রেন। রেনু একটু হাসল। তাই নাকি? তাহলে চলো, তোমাকে স্টেশনেই পৌঁছে দিয়ে আসি। তোমার সাহেবি পোশাক টোশাক এবার ছাড়ো তো, হাত মুখ ধুয়ে নাও। চলো, তোমাকে ইদারাটা দেখিয়ে দিচ্ছি। চমৎকার জল, শীতে গরম, গ্রীষ্মে ঠান্ডা। বললাম, এমন ইদারা যে আর হয় না তা জানি, কিন্তু ইদারার মালিক গেলেন কোথায়? তাকে দেখছি নে। রেনু আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল, ইদারার মালিক? ব্যস্ত হচ্ছ কেন? তিনি এখনই এসে পড়বেন। নাকি তার অনুমতি ছাড়া তার ইদারার জল ছোঁবে না? বললাম, তা কেন, তোমার অনুমতিই যথেষ্ট। কিন্তু শীতাংশুবাবু কেমন আছেন আজকাল? তার সেই অ্যাজমার দোষটা গেছে তো? রেনু বলল, ও কি যাবার? বললাম, অ্যাজমার টান দেখতে দেখতে আজকালও কি তোমার দম বন্ধ হয়, না সয়ে গেছে? রেনু এ কথার কোনো জবাব না দিয়েই বলল, এসো আমার সঙ্গে। হাত মুখ ধুয়ে ঘরে ফিরতে না ফিরতেই শীতাংশু এসে হাজির হলো। গায়ে নস্যি রঙে সস্তা একটা র্যাপার, তাতে আপাদমস্তক না হলেও পদ আর মস্তক ছাড়া সবটুকুই লোকটির ঢাকা পড়েছে। কালো, রোগাটে, অত্যন্ত আনইমপ্রেসিভ চেহারা। চোখ মুখের ধরন দেখলে হঠাৎ ব্লান্ট বলেই মনে হয়। ঘষা কাঁচের মতো তার ভিতর দিয়ে কিছুই দেখা যায় না, আর তার ফলে মন অদ্ভুত এক অস্বস্তিতে ভরে যায়। শীতাংশু আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। রেনু বলল, অমন করে তাকাচ্ছ কেন? আমার মাস্টার মশাই ছিলেন, ওকে তুমি আমাদের বিয়ের সময় দেখেছ। হাত জোর করে নমস্কার জানিয়ে পরম অপ্রতিভ ভঙ্গিতে শীতাংশু বলল, ও, আমি ঠিক চিনতে পারিনি। বললাম, তাতে আপনার স্মরণশক্তির খুব দোষ দিতে পারিনে। বিয়ের রাত্রে শ্বশুরবাড়িতে যত লোক আসে যায় তার সবাইকেই যদি মনে রাখা যেত তাহলে এক গাড়ি প্যাসেঞ্জারের মুখও সবাই মনে রাখত। রেনু বলল, কিন্তু বিয়ের রাত্রের কোনো মুখই কি কারো মনে থাকে না? বললাম, থাকে, তাও রোজ রাত্রে দেখতে হয় বলে। কি বলুন শীতাংশুবাবু? শীতাংশু বক্তব্য খুঁজে না পেয়ে একটু হাসল। রেনু এবার স্বামীর দিকে তাকিয়ে বলল, তোমার এত দেরি হলো যে? স্কুল তো সেই কখন ছুটি হয়ে গেছে। শীতাংশু কৈফিয়তে সুরে বলল, লাইব্রেরিতে কতগুলো বই এলো কিনা সেগুলো লিস্ট করতে করতে। রেনু বলল, লাইব্রেরিটা দেখাশোনা করবার জন্য তো গোটা 5 টাকা বেশি দেয়, তার জন্য অত খেটে মরছো কেন? তাছাড়া রোজ রোজ তুমি যে অমনি ঠান্ডা লাগাচ্ছ। শীতাংশু চোখের ইশারায় আপত্তি করায় রেনু থেমে গেল, কিন্তু আমি সে আপত্তি না মেনেই বললাম, বেশি ঠান্ডা লাগানোটা আপনার পক্ষে সত্যি খারাপই। আপনার সেই অ্যাজমার দোষ তো শুনলুম সারেনি। শীতাংশু প্রতিবাদ করে উঠল, ওর কথা আপনি শুনবেন না, ও রোগ আমার সেরে যাওয়ার মধ্যেই। এই তো এত বড় শীতটা গেল, কই কোনো কষ্ট পাইনি তো, বরং অন্যান্য বারের চেয়ে বেশ ভালোই তো আছি। আমার রোগের চেয়ে ওর ম্যানিয়াটা বড়। বলে স্ত্রীর দিকে তাকালো শীতাংশু। রেনু কোনো কথা বলল না। শীতাংশু এবার উঠে দাঁড়ালো। রেনু বলল, কোথায় চললে? শীতাংশু বলল, বাহ, বাজার যেতে হবে না?
এতকাল বাদে উনি এই প্রথম এলেন, কিন্তু কিছু পাওয়া যায় না এখানে, মাছ তরকারি কিছুই না। সত্যি এতদিন পরে আপনি এলেন, কিন্তু বললাম, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? রেনু বলল, রাত করে ঠান্ডার মধ্যে তোমার যাওয়ারই বা দরকার কি? টাকা আর থলি দিয়ে ও বাড়ির ভঞ্জুকে পাঠিয়ে দিই না হয় বরং। শীতাংশু বলল, কি যে বলো, ভঞ্জুকে দিয়ে এসব কাজ হয়? বলে শীতাংশু ভিতরের ঘরে চলে গেল। রেনুও গেল পিছনে পিছনে। তারপর স্বামী স্ত্রীতে মিলে অতিথি অভ্যর্থনার আয়োজন শুরু করলো। আমি বাইরের লোক, বাইরের ঘরেই বসে রইলাম। কোনো একটা লোকের অস্তিত্বই আমার কাছে ছিল না। রেনুর কাছেও যে ছিল আমি তার প্রমাণ পাইনি, কিন্তু ফের শীতাংশু অস্তিত্ব পেয়েছে। কিন্তু ওকে আমি স্বীকার করব না, কিছুতেই স্বীকার করব না। ওকে যদি স্বীকার করি, আমার নিজেকে অস্বীকার করতে হবে। ওকে যদি না ঠকাই, আমি নিজে ঠকব। আজ আমি তা পারবো না, কিছুতেই পারবো না। রেনু রান্না বান্নার জোগাড়ে গেল। বাজারে ভালো মাছ পাওয়া যায়নি। শীতাংশু চড়া দামে মুরগির মাংস নিয়ে এসেছে। তরি তরকারি, দই, মিষ্টি কিছুই বাদ রাখেনি। খুবই ভদ্রতা করেছে শীতাংশু। ও যখন আমার মেসে যাবে, আমিও করব। আমিও অনেক টাকা ব্যয় করে খাওয়াবো। নিজে মেঝেয় শুয়ে আমার তক্তপোষে ছেড়ে দেব, কিন্তু তাই বলে সর্বত্যাগী হতে পারবো না। শীতাংশুই কি পারে? শীতাংশুই কি পারত? দু একটা মশলা আনতে ভুল হয়েছে। শীতাংশুকে আরও একবার দোকানে ছুটতে হলো। রাধ্যে রাধ্যে রেনু ফের আর একবার খোঁজ নিতে এলো। রান্না হতে বেশ কিছু দেরি হবে, জেগে থাকতে পারবে তো, না ঘুমিয়ে পড়বে? না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব? আমাকে কি এমনই ঘুম কাতুরে মনে হয় নাকি তোমার? রেনু বলল, কি জানি, সঙ্গদোষে হয়ে যেতেও তো পারে। কেন? শীতাংশুবাবু ঘুমন বুঝি খুব? ঘুমোয় মানে? রাত্রে রাঁধতে একটু দেরি হলে এক ঘুম দিয়ে নেন, তারপর আমি খেয়ে ঘরে আসতে আসতে আর এক ঘুম। রাত্রেও এমন নিঃসারে ঘুমোয় যে বাড়িতে যদি চোর ডাকাতও ঢোকে। আমার চোখের দিকে তাকিয়ে রেনু একটু চুপ করে রইল। তারপর বলল, তাছাড়া যেদিন একটু বেশি খাটুনি হয় সেদিন তো কথাই নেই। বললাম, রোগা মানুষটাকে অত খাটাও কেন? রেনু বলল, আমি কি আর খাটাই? সে রোগা যে নয় তাই প্রাণপণে প্রমাণ করবার জন্যেই ইচ্ছা করে খাটে। বিয়ের সময় যেমন রোগের কথা চেপে গিয়েছিল, এখনো তেমনি চেপে রাখতে চায়। আর এই গোপন ভাবটাই আমার সবচেয়ে খারাপ লাগে। এত বিশ্রী লাগে দেখতে যে বলবার নয়। পৃথিবীতে আর কোনো রোগই বোধ হয় এত কদর্য হয় না। রেনুর মুখে সত্যি একটা ঘৃণার ছাপ পড়ল। রাত 10:30টার সময় আমি আর শীতাংশু ওদের শোবার ঘরের মেঝেয় আসন পেতে খেতে বসলাম। মাংস ছাড়াও আরো কয়েকটা ভালো তরকারি রান্না করেছে রেনু। আমি যে ধরনের রান্না পছন্দ করি তার কিছুই দেখছি ও ভোলেনি। খাওয়া সেরে প্রায় দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালাম। আলমারির আয়নায় পাশাপাশি আমাদের ছায়া পড়ল। তোমরা আমাকে রূপবান বলে অনেক দিন প্রশংসা করেছ, আর আমি তাতে লজ্জিত হয়ে ভেবেছি মেয়েদের মতো কেবল কি আমার রূপটাই আমার বন্ধুদের চোখে পড়ল। মনে হতো রূপের মধ্যে পৌরুষের যোগাযোগটা যেন খুব ঘনিষ্ঠ নয়, রূপটা আসলে মেয়েলি। কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে আমি আশ্বস্ত হলাম, কেবল লম্বায় নয়, স্মৃতিতে, শক্তিতে, সব দিক থেকেই শীতাংশুর তুলনায় আমার জিত। আমি আরও জিতব। আমি ঠকতে আসিনি, ঠকতে চাইনি, আমি ঠকতে পারবো না। লেপ তোষক টানাটানি করে বাইরের ঘরে তক্তপোষে রেনু সযত্নে আমার বিছানা পেতে দিল। শীতাংশুও স্ত্রীকে সাহায্য করতে আসছিল। রেনু ধমকে তাকে নিরস্ত করল। শীতাংশু ফিরে গেল তার ঘরে। আমার দিকে একটুকাল তাকিয়ে থেকে রেনু বলল, দেখো,
আর কিছু তোমার চাই কি না? বললাম, কেন এত হইচই করছো? তার চেয়ে আমাকে ছেড়ে দিলেই তো ভালো করতে। রেনু একটু হাসল। ধরেই বা তোমাকে কে রেখেছে? যাও না। পানের খিলি এগিয়ে দেওয়ার সময় ওর আঙুলগুলি আমার হাত ছুঁয়ে গেল। এমনই ছোঁয়াছুঁয়ি তো এর আগে কতদিনই হয়েছে, কিন্তু কোনো দিন কিছু টের পাইনি, লক্ষ্যও করিনি। আজ কিছুই আমার চোখ এড়ালো না। শুধু কিছু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ওর অস্তিত্ব অনুভব করতে লাগলাম। বুঝতে পারলাম আজ আর কারোরই এড়াবার জো নেই। এড়াবার ইচ্ছাও কি আর আছে? আমার মনে হলো এতদিন শুধুই মনকে চোখ ঠেরেছি। ব্যাংকের বড় বড় খাতাপত্রের আড়ালে সব ঢেকে রাখতে চেয়েছি, কিন্তু কিছু কি চাপা রইল? কিছু কি ঢাকা রইল? রেনু একটু কাল চুপ করে থেকে বলল, তারপর বিয়ে টিয়ে করবে কবে? নাকি ভেবেছ সংসারে কোনো কিছুর ভার না নিয়ে এমনি ভাবেই চিরকাল কাটিয়ে দিতে পারবে? বললাম, এতদিন তাই ভেবেছিলাম। আর আজ? আজ কি ভাবছি তা কি তুমি টের পাচ্ছ না? রেনু বাইরের অন্ধকারের দিকে একবার চোখ বুলিয়ে বলল, ও মা, তোমাকে জল দেওয়া হয়নি? বললাম, ঠিক, জলটা তো চাই আমার, জল নিয়ে এসো। রেনু বলল, আনছি, কিন্তু জল থেকে যে আগুন জ্বলে তার ভালো বাংলাটা যেন কি তুমি সেবার বলেছিলে? বললাম, বারবাগ্নি। তা জ্বলুক, তাতে আর ভয় নেই আমার। আমি উঠে ওর হাত ধরতে গেলাম। রেনু দু পা পিছিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, যাই, জল নিয়ে আসি। বললাম, আসবে তো? আসব, এসে যেন না দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। বললাম, আমি সারা রাত জেগে থাকব। সারা রাতই আমি জেগে রইলাম। আমি জানি জল নিয়ে রেনু একবার আসবেই, না এসে ওর জো নেই। ও ও যে তৃষ্ণার্ত তা আমি টের পেয়েছি। রাত গভীর হতে লাগলো, অন্ধকার গভীর হতে লাগলো, সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেল। শুধু শিয়রের কাছ থেকে আমার হাত ঘড়িটার শব্দ হতে লাগলো। কিন্তু হাত ঘড়ির শব্দ কি অত জোরালো হয়? না, এ শুধু হাত ঘড়ি নয়, হৃৎপিণ্ড দিয়ে তৈরি এ আর একটা বড় ঘড়ির পেন্ডুলাম। আশায় আশঙ্কায় তা বারবার দোল খাচ্ছে, ঘা খাচ্ছে। কিন্তু আশ্চর্য, রাত প্রায় শেষ হয়ে এলো। মোমের মতো জ্বলে জ্বলে আমি নিঃশেষিত হলাম। রেনু এলো না। ব্যাপারটা কি? ও কি ভয় পেল, না ধরা পড়ল, নাকি ছলনা করলো আমার সঙ্গে? তা ঠিক মতো না জেনে আমি যেতে পারবো না। সরু লম্বা করিডর পেরিয়ে পা টিপে টিপে আমি ওদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দৌড় যদি বন্ধ দেখি, সে দৌড়ে আমি ঘা দেব। দৌড় না ভাঙলেও সুখ নিদ্রা ভাঙবে। কিন্তু না, দৌড় বন্ধ নয়। আধো খোলা দোরের ভিতর দিয়ে ঘরের আলো দেখা যাচ্ছে। আমি একটু দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শব্দ আমার কানে আসতে লাগলো। হাঁপানির টান। একটা লোকের কাছে গোটা পৃথিবী একেবারে নির্বায়ু হয়ে পড়েছে। সহজ শ্বাস প্রশ্বাসের এক ফোঁটা বাতাস সে খুঁজে পাচ্ছে না। ফিরে আসছিলাম, ভিতর থেকে রেনু জিজ্ঞাসা করল, কে ওখানে? সাড়া দিয়ে বললাম, আমি। রেনু বলল, এসো, ঘরে এসো। ঘরে গিয়ে শীতাংশুর বিছানার কাছে দাঁড়ালাম। শীতাংশু তেমনি শ্বাস টেনে চলেছে। তার পাশে বসে পরিচর্যা করছে রেনু, বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, কখন থেকে এমন শুরু হলো? রেনু বলল, সেই প্রথম রাত থেকে। সারা রাতের মধ্যে একটু যদি কেউ ঘুমিয়ে থাকি,
এত করে বলি অনিয়ম অত্যাচার করো না, কিন্তু একটা কথাও আমার যদি কানে তোলে, এ যন্ত্রণা আমি আর সইতে পারি নে। শীতাংশু ক্লিষ্ট স্বরে কি একটু প্রতিবাদ করতে করতে পাশ ফিরল, আর আমি ভোরের গাড়িতে কলকাতা ফিরলাম। রোহিণী তার গল্প শেষ করে আর একটা সিগারেট ধরালো। সত্যেন বলল, তুমি শুরুতে পোষা রোগের কথা কি বলছিলে? রোহিণী একটু হাসল। আমি শেষেও ঠিক এক কথাই বলছি। সে রাত্রের রোগটা শীতাংশুর শুধু পোশাক নয়, পোশাকই, থিয়েটারের পোশাক। অরুণ প্রতিবাদ করল, তুমি কি করে বুঝলে যে সেটা রোগ নয়, রোগের পোশাক? যত সব বাজে আন্দাজি কথা। রোহিণী বলল, দেখো, তীরন্দাজের আন্দাজটাই সব। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। অ্যাজমা তো আমি এই নতুন দেখলাম না, নিজে না ভুগলেও একজন বন্ধুকে তো ভুগতে দেখেছি। তাছাড়া কেবল আমি কেন, সে রাত্রের অ্যাজমার টানটা যে আসলে কিসের টান, আমার মনে হয় তা রেণুও বুঝতে পেরেছিল। বুঝতে পেরেই সে আর পা বাড়াতে পারেনি। নকল রোগের ভিতর থেকে আসল মানুষটিকে সেই বোধহয় রেণু প্রথম চিনল। হয়তো সেই ওদের প্রথম শুভরাত্রি।